This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হাওড়ায় পুলিশের বিরুদ্ধে রক্তাক্ত করার অভিযোগ। বিধানসভায় শুভেন্দু অধিকারীর জন্য এলো অ্যাম্বুলেন্স, বাইরে থেকে এলেন চিকিৎসক। বিরোধী দলনেতার হাতে ড্রেসিং করলেন ডাক্তার। এই মুহূর্তের লেটেস্ট আপডেট জানাচ্ছি আপনাদের। বিধানসভায় শুভেন্দু অধিকারীর জন্য এলো অ্যাম্বুলেন্স, বাইরে থেকে এলেন চিকিৎসক। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, শুভেন্দুবাবুর কি দাবি, তার আঘাত কতটা গুরুতর? দেখো, তিনি গোটা বিষয়টা নিয়ে তেমন কিছু বলতে চাইছেন না, কিন্তু তার বক্তব্য যে আমার কর্মীরা রোজ আক্রান্ত হচ্ছে, ফলে বিরোধী দলনেতার হাত থেকে এইটুকু রক্ত বেরোতেই পারে তা নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নয়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই দলীয় নেতৃত্ব তারা চিন্তিত। এবং সজল ঘোষ, কলকাতা পুরসভার কাউন্সিলর, তিনি শটান অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসক এবং নার্সদের নিয়ে তিনি বিধানসভায় হাজির হন। এবং বিধানসভায় চিকিৎসক থাকা সত্ত্বেও যেহেতু সরকারি জায়গা, ফলে কি হবে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়েই সজল ঘোষ চিকিৎসকদের নিয়ে আসেন এবং তারাই ব্যান্ডেজ করে দেন শুভেন্দুবাবুর হাতে। এবং আরো একটি ইঞ্জেকশন নেওয়ার কথা রয়েছে শুভেন্দুবাবুর, এক্ষেত্রে সেরকমই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই ইঞ্জেকশনটি শুভেন্দুবাবু কিন্তু কোলাঘাটে গিয়ে নেবেন, এমনটাই জানা যাচ্ছে। আর নিজের বিষয় নিয়ে খুব বেশি করে না বললেও এই বিষয় যে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি চলছে, শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ, এবং সেই কারণেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে শুভেন্দু অধিকারীর আক্রমণের ক্ষেত্রে গোটা রাজ্য জুড়েই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এবং শুভেন্দু অধিকারীর হাত এই মুহূর্তে ভালো আছে, অন্তত তেমনটাই তিনি জানাচ্ছেন। এবং তার যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেই তিনি যাচ্ছেন। সল্টলেক বিজেপি অফিসে যে আগে থেকেই ঠিক ছিল যে তিনি প্রেস মিট করবেন, সেই প্রেস মিটেই যাচ্ছেন। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই সেই প্রেস মিট তিনি করবেন। এবং সজল ঘোষরাও ইতিমধ্যেই চিকিৎসকদের নিয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। বেশ, প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তাজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তাজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিড নেই, সেদিন বারুইপুরে করেছে, আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। পুলিশ গুন্ডা, পুলিশ আর তৃণমূলে কোনো প্রভাব নেই। মমতা যাহা, রাজীব কুমারী তাহা। প্রত্যেক দিন প্রচুর মানুষ রক্ত দেয়। আজকে একটু রক্ত দিয়েছে বিরোধী দল নেতা, তার কি আছে? কেন জানাতে না? মোটেই না। আস্তে আস্তে হাওড়ার বেলগাছিয়ায় ঢুকতে শুভেন্দু অধিকারীকে পুলিশের বাধা। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার তুমুল বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ শুভেন্দু অধিকারীর। হাওড়া কমিশনারেটের এসআই তাঁকে রক্তাক্ত করেছেন, দাবি বিরোধী দলনেতার। শুভেন্দুর সঙ্গে আজ ছিলেন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ এবং অন্যান্য বিজেপি বিধায়করা। ফরহাদ হাকিম তার একটু আগেই এলাকা থেকে ঘুরে গেল। বিজেপি বিধায়কদের প্রশ্ন, ফরহাদ হাকিমকে বাধা দেওয়া হয়নি, কেন বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হচ্ছে? ঘটনায় ফরহাদকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে আটকাচ্ছে। দেখো, তুমি দেখছো একজন স্থানীয় বিজেপি নেতা পড়ে গেলেন রীতিমতো। এখানে বিধায়ক শঙ্কর ঘোষ প্রত্যেকে উপস্থিত, পুলিশ আটকাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গেছে শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং এই পরিস্থিতি রীতিমতো হওয়ারই ছিল, কারণ আগে ওখানে ব্যারিকেডে আটকাচ্ছে, এবার এইখানেও ব্যারিকেডে। গোলাম মরতে যায় কেন? হাত ছেড়ে দিল। গোলাম মরতে যায় দেখুন কি হয়েছে, রক্ত। মারলো গোলাম মুর্তেজা
মারলো, মারলেন কেন? মারলেন কেন? এইটা মারলেন কেন? রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? মারলেন কেন? মারলেন কেন এই অফিসার? আগে সরান একে। আপনি সোলানি খালি আপনি আগে সরান। সোলানি দরকার। আপনি রক্ত লাগতো কেন? সোলান। আপনি আমি এখানে রাজনীতি করতে এসেছি। আপনি সোলানি দরকার। আপনি রক্তটা কেন? আপনি সোলানি দরকার। রক্তটা কেন? দেখতে আসছেন। রক্তটা বলুন। রক্ত দেখুন, দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তেজা এসআই মারলো। দেখুন, দেখুন ধাক্কা পুলিশ দিয়েছে, ধাক্কা দিয়েছে আমাদেরকে, প্রশাসন ধাক্কা দিয়েছে আমাদেরকে। বলুন রবিন ত্রিপাঠী কোথায়? ডাকুন আগে, ক্লোজ করুন আগে, ক্লোজ করুন আগে। ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি পেয়েছেন? রক্ত বের করে দিল, বাধা কি? মারলো তো। কিসের ভয়? এটা কিসের ভয়? এটা কিসের ভয়? মারলো, দেখতে মারলো মমতার ক্যাডার গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা। ওই অফিসার হাত তুললো, হাতটা তুলে বললো আটকাবেন কেন? এখানে কি আছে? আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? আপনি স্পটে যেতে মারবেন কেন? রক্ত দেখুন কি করেছে, দেখুন পশ্চিমবাংলার লোক দেখুন। আপনি যেতে দিচ্ছেন আমাদেরকে, যেতে দিচ্ছেন না। গেলে কি হতো? হ্যাঁ? গেলে কি এত ভয় কিসে? এসআই হাওড়া কমিশনারেট মেরেছেন, রক্ত বের করেছেন। আমি এই রক্তটা গুছিয়ে রাখলাম। গুন্ডা ক্যাডার তৈরি করেছে। কিভাবে আটকে দেওয়া হলো এবং যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ তুললেন যে তার হাতে আঁচড় দিয়ে রক্ত বের করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী হাতে আঘাত করেছে। মারলো হাওড়া কমিশনারেটের এসআই গোলাম মুর্তেজা মারলো। কি করেছে দেখুন, কি করেছে দেখুন। রক্ত বের করে দিয়েছে। রক্ততে তার প্রমাণ। কি বলবেন? মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। তিনি নির্দিষ্ট করে হাওড়া কমিশনারেটের একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন এবং তিনি বাধা পেয়ে কিন্তু চলে যাচ্ছেন। বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ প্রত্যেকেই ছিলেন। তাদেরকে কোনো রকম আগ বাড়িয়ে ধাক্কাধাক্কি বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে বারণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন আমরা শান্তিপূর্ণভাবে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছিলাম, আমরা সেই মতো কথা বলেছি। হাওড়ার বেলগাছিয়ায় অস্তিত্ব সংকট, পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন এলাকাবাসী। 3 দিনের সময়সীমা পুরমন্ত্রীর, দাবি স্থানীয়দের। সমস্যার সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি। এই জায়গা ছেড়ে কোথাও না যাওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের। कर देंगे 3 दिन के बाद हम सर ऐसे तो नहीं होगा ना कि एक बार चला गया फिर नहीं आपको सर। सुनिए फिलहाल ममता बनर्जी का जो बोलता है वो करता है। তো বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। পর আসবে, তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের দেশে কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো, আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা কাটি, আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি, তো আমরা আমাদের কোনো কিছুর জন্য ব্যবস্থা হবে না। তাদেরও আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে।
আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। মালদার বামনগোলায় নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, নগ্ন করে মারধর নাবালিকাকে, অকথ্য যৌন নির্যাতনের অভিযোগ, মেয়েকে বাঁচাতে সে আক্রান্ত মাও। এই মুহূর্তে মালদার বামনগোলা থেকে যে খবর আমরা পাচ্ছি, ক্লাস 9-এর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে মালদা থেকে আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন, আমি সরাসরি সুব্রতোষের কাছে চলে যাব। সুব্রতোষ, কাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। কারণ সেই নবম শ্রেণীর ছাত্রীকে বামনগোলা থানা এলাকার ঘটনায়, এবং সেখানে তার বাড়িতে ঢুকে যায় 3 জন মিলে, এবং সে যখন স্নান সেরে ঘরের কাছেই তাদের স্নানাগার, সেখান থেকে স্নান সেরে যখন ঘরে ঢুকছিল, সেই সময়ে ঘরের ভেতর ঢুকে যায় 3 যুবক এবং তাকে যৌন নির্যাতন করে, তাকে নগ্ন করে মারধর করার অভিযোগ। ওর মা ছুটে এলে তার মায়ের সামনেই তাকে অত্যাচার করা হয় এবং তার মাকেও মারধর করা হয়। এরপরে আরও লোকজন ছুটে এলে তখন তারা সেই 3 জন বেরিয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে এরপরে খুব গুরুতর জখম অবস্থায় সেই নাবালিকাকে, সেই কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। এর পাশাপাশি তারা যখন থানায় অভিযোগ জানাতে যায়, তাদেরকে রাস্তায় পাল্টা হুমকি দেওয়া হয়, এবং হুমকি এটা দেওয়া হয় যে প্রয়োজন পড়লে যে কোনো জায়গায় রাস্তাতে তারা তাকে ধর্ষণ করবে, এই ধরনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে তারা পরিস্থিতি এমন হয় যে তার বাবা, তার মা এবং তার ভাই, তারা সে সহ সকলে মিলে বাড়ি ছাড়া, এই মুহূর্তে ঘর ছাড়া, তারা এসে শহরেরই একটি এলাকাতে কোনো ক্রমে আত্মগোপন করে আছে। এবং সেই অবস্থাতেই পুলিশের এসপি অফিসে তারা যায় এবং এসপির দ্বারস্থ হয়, এবং সেখানে গিয়ে তারা অভিযোগ দায়ের করেছেন। তাদের বক্তব্য থানা যাতে অভিযোগ নেয়, কারণ থানা, তাদের অভিযোগ ছিল থানা কোনো অভিযোগ নিতে চায়নি, কাউকে গ্রেপ্তারও করেনি। এরপরেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে এবং সে থানার আইসিকেও নির্দেশ দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু এখনও পর্যন্ত 3 অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। অন্যদিকে দ্বীপ পুরো বিষয়টা নিয়ে কিন্তু একদম রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক মহলও সরগরম। বিজেপি দাবি করছে যে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তারা তৃণমূলের নেতা আশ্রিত এবং তৃণমূলের সক্রিয় কর্মী বলে তাদের দাবি। তবে অন্যদিকে তৃণমূলেরও বক্তব্য যে সেটা দুষ্কৃতির কোনো রং হয় না, পুরো ঘটনার যারা দোষী তাদেরকে শাস্তি হোক, এবং তারাও চান তারা আইনানুগ যাতে ব্যবস্থা হয় সেটা তারাও দেখছেন। বেশ, সুব্রত সম্বন্ধে সঙ্গে থাকা এই মুহূর্তে আক্রান্ত যে ছাত্রী, শোনাই তার বক্তব্য। মেয়েটা চান করে বাড়ি কাপড় পাল্টাতে আসছো, তো আসে ধর্ষণের খুব চেষ্টা, ধর্ষণ করার ইসে আসছিল, তো মা ছুটাতে যায়, তো মায়ের বুকে লাঠি টাঠি মেলে মাকে ফেলে ওই পালাই যায়। রাতেরবেলা ওই পিস্তল আনে, ধুমকি দেয়, বড় কেস টেস করলে, থানা পুলিশ করলে আমরা বাড়ির পরিবার ধ্বংস করে দেবো। আমরা ওকে শাস্তি দিতে চাইছি। কতজন ছিল ওরা? ওরা 2 জন ছিল। রাত্রেবেলা যখন আসে? হ্যাঁ, 2 জন। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে পিস্তল ছিল, হুমকি দিয়ে যায়। হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না, যেভাবে হুমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকে করবো। কেন হুমকি দিচ্ছে? পুলিশকে জানিয়েছেন তাই? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, ওই জন্য। কি বলছে? যে তোদেরকে জানে মারি দিব। যে খবর দেখাচ্ছে আপনাদের, মালদার বামনগোলায় ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, নগ্ন করে মারধর নাবালিকাকে, অকথ্য যৌন নির্যাতনের অভিযোগ, মেয়েকে বাঁচাতে সে আক্রান্ত মা। অভিযুক্ত 3 জন যুবক, এবং 3 জন যুবকই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ করছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি ওরা দুষ্কৃতী, তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিল পরিবার, কিন্তু থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। আতঙ্কে বাড়ি ছাড়া এই মুহূর্তে নাবালিকার পরিবার। তাদের অভিযোগ যে বাড়িতে এসেও চড়াই হচ্ছে অভিযুক্তরা, বাধ্য হয়ে জেলা পুলিশের সুপারের দ্বারস্থ হতে হয়েছে, এমনটাই বলছে পরিবার। জেলার প্রথম থেকে খুন, ধর্ষণ, সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি, এবং এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না। এবং দিন দুপুরে বামনগোলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। কিসের সাহস এরা করছে? দুষ্কৃতির কোনো রং নেই, দুষ্কৃতির কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো দল নেই। দুষ্কৃতি মানে দুষ্কৃতি, যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি। মমতা ব্যানার্জি নিজেও আছে। যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চরমতম ব্যবস্থা গ্রহণ করবে। 24,000 টাকা বেতন মারল সাংসদদের বেতন বেড়ে হলো 1,24,000 টাকা।
দৈনিক ভাতা 2000 টাকা থেকে বেড়ে হলো 2500 টাকা। আরো বিস্তারিত জানাবেন দিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, আজ থেকে প্রায় বছর 7 আগে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয় যে অর্থনীতিতে ইনফ্লেশনের সঙ্গে তাল রেখে প্রত্যেক নির্দিষ্ট অর্থবর্ষ অন্তর অন্তর সাংসদদের স্যালারিও পরিবর্তিত হবে এবং 2018 সালে শেষ সাংসদদের স্যালারি পরিবর্তিত হয়েছিল এবং তারপরে প্রায় 7 বছর পর 2025 সালে এসে এই স্যালারি আবার পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু যে পরিবর্তন হয়েছে তার এফেক্ট, অর্থাৎ এক্ষেত্রে এরিয়ার হবে মূলত 2023-এর এপ্রিল মাস থেকে। যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী সাংসদরা এতদিন 1 লক্ষ টাকা করে তারা স্যালারি পেতেন, তাদের সেই স্যালারি বাড়িয়ে করা হয়েছে 1,24,000 টাকা। তাদের ডেইলি অ্যালাউন্স ছিল 2000 টাকা করে, তা বাড়িয়ে করা হয়েছে 2000 টাকা, 2500 টাকা। তাদের পেনশন ছিল 25,000 টাকা এবং এবার তা বাড়িয়ে করা হয়েছে 31,000 টাকা। এবং যারা 5 বছরের বেশি যারা সাংসদ রয়েছেন তাদের পেনশনের উপরে 2000 টাকা করে এতদিন পর্যন্ত বৃদ্ধি হতো, এবার তা 2500 টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ 2023 থেকে এই নতুন সিদ্ধান্তের এরিয়ার পাবেন প্রত্যেক সাংসদ এবং তার পাশাপাশি যারা যে সমস্ত সাংসদরা প্রাক্তন তারাও। বেশ, জ্যোতির্ময় অনেক ধন্যবাদ। পরিষদীয় ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল। দলীয় হুইপ অমান্যকারীদের কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ। সিদ্ধান্ত তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। অধিবেশনে অনুপস্থিতদের কৈফিয়ত তলব করা হচ্ছে। চলতি সপ্তাহ শেষে হবে এই বৈঠক। শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে বিধায়কদের। সংখ্যাটা 50-এরও বেশি বলেই দলীয় সূত্রে খবর। আর এবার দেখাবো আপনাদের দক্ষিণ কলকাতায় বিজেপির অন্দরে কোন্দল। দলের বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর। 125 নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুরের আনন্দনগরের এই ছবি সামনে আসতেই অস্বস্তিতে পদ্ম শিবির। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের মুখে কালি লাগিয়ে দেয় কর্মীরা। দলের সদস্যপদ নবীকরণ নিয়ে জেলা সভাপতির ভূমিকায় ক্ষোভ উগরে দেন কর্মীদের একাংশ। দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে ভেস্তে যায় বৈঠক। আর এদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দলে তপ্ত পূর্ব বর্ধমানের রাউসগ্রাম। নিকাশি নালা নির্মাণের কাজের মান নিয়ে বিতর্ক। ঠিকাদারের হয়ে কথা বলা এক ব্যক্তিকে বেদম মারধর করার অভিযোগ। আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ শামস তাবরিজ ওরফে অরূপ মির্ধার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিকেলে আক্রান্ত ব্যক্তি রেজাউল মল্লিককে সঙ্গে নিয়ে ভালকি পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ যখন আউসগ্রাম থানায় অভিযোগ জানাতে যান, তখন থানা চত্বরে অভিযুক্ত অরূপ মির্ধার সঙ্গে উপপ্রধানের তুমুল বচসা বাঁধে। পুলিশ জানায় রাজাউল মল্লিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান? ফের কি সেনা শাসনে যাবে বাংলাদেশ? সেনাপ্রধানের হুঁশিয়ারিতে অন্তত তেমন ইঙ্গিত। সেনার বিরুদ্ধে আওয়ামী লীগের দালালির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক নেতা। আর তাই ক্ষোভে ফুঁসছে সেদেশের সেনাবাহিনী। বাংলাদেশের দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল সেনার। পাল্টা কৌশলে নির্বাচনে না করানোর চেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি করবেন না যাতে আমাদের অন্য কিছু ভাবতে হয়। সেনার এই হুঁশিয়ারিতেই সিঁদুরে মেঘ দেখছে ইউনূস এবং তার সঙ্গীরা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই।